আমাদের বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি ডক্টর অমর্ত্য সেন আছেন, আমাদের জয়ন্তবাবু আছেন, নববাবু ম্যাডাম আছেন, আমাদের সাবির আছে, আপনারা সকলে এখানে আছেন। আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এখানে এসেছেন কিছু মানুষকে, কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য। উৎসাহটা কি? উৎসাহটা হচ্ছে যে গল্পের মাধ্যমে, খেলার মাধ্যমে, গল্প শুনতে শুনতে অনেক কিছু শিখে যাওয়া। মূল উদ্দেশ্যটা তো এই। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আগের মতন শুধু বেত নিয়ে বসে থাকি যে এসো পড়ো, তাহলে এই সব বাচ্চাগুলো পালিয়ে যাবে। কিন্তু এমনভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করে, এটা মূলত সাবির এই উদ্যোগটা নিয়েছে যে মমিনপুরে সেখানে একটা কমিউনিটি লার্নিং, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যেখানে সবাই মিলে বসে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব এবং অনেক কিছু শিখব। আমরা ডক্টর অমর্ত্য সেন, তার থিসিস, তার সম্বন্ধে কাগজে অনেক পড়েছি, কিন্তু খিদিরপুর, গার্ডেন রিচ, ওইসব অঞ্চলের মূল ওনার একটা জায়গায় আমি কিছুটা চেষ্টা করেছি অ্যাডপ্ট করার। উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয় তাহলে একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে হেলথ কেয়ার, এই দুটোকে যদি ডেভেলপ করা যায় একটা কমিউনিটির আর্থসামাজিক উন্নয়ন হয়ে যাবে। এবং আমাদের এমফেসিসটা ওইখানেই আমরা দিয়েছি যে যদি কমিউনিটিকে সত্যি সত্যি ডেভেলপ করতে হয় তাহলে এই দুটোর উপরে আমরা কাজ করে গেছি। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে 10-12 বছর আমি ওই অঞ্চলে মানে প্রতিনিধি, অ্যাসেম্বলি মেম্বার, এখন অন্তত 50% যে টার্গেট ছিল সেটাকে অ্যাচিভ করেছি। অত্যন্ত ক্লোজলি সাবির আমাদের ওইখানে কাজ করে, কতগুলো স্কুল তৈরিতে সাহায্য করেছে, কতগুলো কলেজ তৈরি করতে সাহায্য করেছে, আমরা কিছু হেলথ কেয়ার সিস্টেম তৈরি করেছি, সেগুলো সাবির সব জানে। সেইগুলোতে ওনার ওই আদর্শটাকে নিয়ে কিন্তু একটা জায়গায় একটা রিমার্কেবল আমরা সাকসেস পেয়েছি। এবার এদের গল্প শোনানোর পালা, সেটা নিশ্চিতভাবে আমরা শোনাবো। এবং সেই আড্ডায় ম্যাডাম একদিন আসবে, এসে এদের সাথে আড্ডা মারবে, সেদিনই আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনেক ধন্যবাদ মাননীয় মেয়রকে। আমরা এবার যে সময়ের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ চেয়ার ফর দ্য লিডার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আমি অনুরোধ করবো আমাদের ভলেন্টিয়ার জেসমিন, সাকিব, অলিপ্ত, উপাধি, তারা পোস্টারগুলো স্যারের এবং ম্যাডামের হাতে তুলে দেবেন এবং আমরা এই প্রোগ্রামের লঞ্চ করে তারপরে আমরা স্যারের কথা শুনবো। আমাদের ভলেন্টিয়াররা তারাও ওই পোস্টার নিয়ে দাঁড়াবেন এবং দাদা একটু পিছাতে হবে, সামনেটা ছেড়ে দেবেন। এরকম দা, এই নিয়ে এগুলো নিয়ে সামনে। ইসমাইল ভাইকে অনুরোধ করবো যার বই আজকে ইসমাইল ভাই আপনাকে অনুরোধ করবো যার বই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তাকে আসার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।
থ্যাংক ইউ। আমি এখন অনুরোধ করব যার বই আজকে এখানে আলোচিত হলো ইসমাইল দরবেশ অধ্যাপক অমর্ত্য সেনের হাতে তার লেখা বইটি উপহার দেবেন। আমি অনুরোধ করছি ইসমাইল ভাই আপনি স্যারের হাতে আপনার বইটা দিন। বসে যান, বসে। হ্যাঁ নিয়ে বসুন। দেবারতী এবং অনিতা আপনাদেরকে অনুরোধ করছি হাতে খড়ি ইতিহাস বই নিয়ে। এখন ইসমাইল দরবেশ মাননীয় মেয়রের হাতে তার বই তুলে দিচ্ছেন। ইতিহাসে হাতে খড়ি। আমি এখন অনুরোধ করছি দেবারতীকে অধ্যাপক অমর্ত্য সেনের হাতে ইতিহাসের হাতে খড়ি, যেগুলো এই ধরনের সেন্টারে আমাদের চেয়ার ফর দ্য লিডারে পড়া হয়েছে আগে এবং পড়া হবে এখন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমরা অধ্যাপক অমর্ত্য সেনের কথা শুনবো। আমি অনুরোধ করছি মাইকটি তার মুখের কাছে আর সাংবাদিকদিকে অনুরোধ করছি এবার আপনারা একটু পিছিয়ে যান, অনেকে পেছনে তারা ওনাকে দেখতে পাবেন এবং কথা শুনতে একটু অসুবিধা হবে। দাদা একটু লাইভ চলছে। হ্যাঁ ঠিক আছে আমার ডেট চলছে ডেট। দাদা ও আমাদের প্রবলেম হয়, দাঁড়িয়েছিলাম। দাদা মাথা ঢুকবে না। আমাদের যখন এই নমস্কার, আমাদের যখন বাবারা এই মিটিংয়ে আসবো তখন কিন্তু বলা হয়নি যে আমাকে একটা বক্তৃতা দিতে হতে পারে, এবং মুখের কাছে মাইক আনাটা যতটা সহজ তত সহজে বক্তৃতা গজায় না। আমার পক্ষে এই বিষয়ে কিছু বলা কঠিন, তবে খুবই ভালো লাগলো এই ইনিশিয়েটিভ দেখতে, এবং আমাদের মাননীয় মেয়র এবং মন্ত্রী যে আমার নানা মামুলি কথার মধ্যেও একটা গুরুত্ব দিতে পেরেছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং এটা ঠিকই যে শিক্ষা এবং আলোচনা তর্কাতর্কি সব কিছুই একটা রূপ নিতে পারে, যাতে করে আমাদের প্রগতিক সব দিক দিয়েই বইয়ের উপর নির্ভরশীল। এটা তো আমরা যেখানে বসেছি তার সঙ্গে একটা জেলখানার ইতিহাসের যোগ আছে। এবং আমি যখন প্রথম ছেলে বয়সে চিন্তা ভাবনা শুরু করলাম, তখন আমার আত্মীয় স্বজনরা যারা সবল এবং সক্ষম তারা প্রধানত জেলে, এবং তখন তারা জেলে থাকতেন এই জন্যে যে তাদের ধরা হবে, এই জন্যে তারা কিছু করেছেন এমন নয়। এবং তো বোধ হয় একজনই কি কনভিকশন হয়েছিল, আমার মামা আর এই ঢাকা ট্রেন রবারিতে তিনি যোগ দিয়েছিলেন, এবং সেই সঙ্গে সেই যে ট্রেন থেকে ঢাকা গেল আমি যত জানি সেটা চট্টগ্রামের বিপ্লবের দিকে দিয়েছিল। তিনি অবশ্য খুব বেশি দিন এই সহিংস কিছু করবার কথা পারেননি, কারণ জেলেই তার যোগাযোগ হল অনেকের সঙ্গেই, যারা এই রবীন্দ্রনাথ যেটা বলেছেন রক্ত করলিয়ে চারা খায়, যে এটার উদ্দেশ্য ঠিকই, কিন্তু এটা করতে পারে
হিংসা বর্জন দিয়ে জনসাধারণের সঙ্গে যোগ করে এবং একসঙ্গে জনজাগরণ যেটা বলা যায় সেটার দিকে নজর দিতে হবে। এবং এর মধ্যে আমাদের যেমন লেখাপড়াটা বড় জিনিস, ইস্তাহার পড়া থেকে শুরু করে সুপাঠ্য বই পড়া সব কিছুই এর মধ্যে পড়ে। এবং সেসবটি যখন যেতে সাম্রাজ্যবাদকে পিছিয়ে দিতে লোকে ইংল্যান্ডে, ফ্রান্সে, একটা স্পেনে একটা মতামত খাওয়া হলো, সেটা এলো প্রধানত আলোচনার মধ্যে দিয়ে। এবং সেই আলোচনাটা নানাভাবে লোককে চোখের সামনে তুলে ধরেছেন যারা, তারা যে কম বিপ্লবী এমন নয়। তাই বোমা থেকে বই পড়াটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা সেটা অ্যাকচুয়ালি রক্তকর্মী তারা বড় রকম ভাবে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন। সেটা একটা খুবই ভাববার জিনিস। এবং যখন মহাত্মা গান্ধী এগিয়ে এলেন, তার মধ্যেও একদিকে বলা হয়, ঠিকই বলা হয় তিনি হিংসা বর্জন করতে চেয়েছেন, আবার অন্যদিকে এবং করেছেন। এবং অনেক সময় যা করেছেন তার মধ্যে একটু বেশি সতর্কতা ছিল কিনা, যেমন চুরি চড়া নিয়ে, সেগুলো আলোচনা করা সত্যি কারণ আছে। এবং এগুলো তো গবেষণার জিনিস, ইতিহাসের জন্য বইয়ের জিনিস, এবং এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত খুবই। আমার ধারণা যে এই ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ ছিল, তখনকার নানা ভুলের মধ্যে আমাদের শেখার অনেক কিছু ছিল। রবীন্দ্রনাথ যখন প্রথম রাশিয়ায় গেলেন, তার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে যে সরকারি প্রচেষ্টা, সর্বস্ব নিরক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা। এবং সেটাকেই উনি রবীন্দ্রনাথ মনে করলেন যে কোথায় রাস্তার থেকে শিখবার সেটা সবচেয়ে বড় জিনিস। সেই সঙ্গে এটাও বললেন, এবং ওখানকার ইজবেস্টিয়া কাউরি একটা ইন্টারভিউ দিলেন, সেটাতে বললেন যে কিন্তু অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার দিকে নজরটা আর একটু বেশি দেওয়া উচিত বলে উনি মনে করেন। ইজবেস্টিয়া সরকারি কাগজ, সেই ইন্টারভিউ নিলেও কিন্তু ছাপল না। ম্যানচেস্টার গার্ডিয়ান থেকে সেই ইন্টারভিউটা নিয়ে ছাপা হলো, তার থেকে সবাই জানলেন যে রবীন্দ্রনাথের মতামত কি। এবং রবীন্দ্রনাথের মতামত কি জেনে ব্রিটিশ সরকার রাশিয়ার চিঠির ইংরেজি অনুবাদকে একটা প্রকাশ করা এবং পড়াটাকে একটা ক্রাইম বলে তুললেন। এটা অনেকে জানা নেই হয়তো যে রাশিয়ার চিঠির ইংরেজি অনুবাদ 1947 আগে হয়নি, ভারতবর্ষ স্বাধীনতার পরে হল। এমন কি হতে পারে যে ব্রিটিশ সাম্রাজ্যের যা
বড় কথা, তারা একটা বইকে এতটা ভয় পেলেন কেন? বই পাওয়ার ভয় পাওয়ার সত্যি কারণ ছিল, কেন একদিকে যেমন আলোচনা হচ্ছে যে ব্যবসাটি কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এই ধরনের দুটো দিকেই আলোচনা করেছে। কিন্তু তার সঙ্গে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীনতা ছিল এমন তো নয়, খানিকটা একদিকে গেলেও ম্যানচেস্টার গার্ডিয়ানে যা ছাপা যেত সেটা ভারতীয় কাগজে ছাপার অনুমতি মিলত না। এবং আমাদের মন্বন্তরে যেটা ছেষট্টি বন্ধ হলো, সেই বন্ধের মধ্যে খানিকটা অবশ্য প্রচেষ্টা করে জিনিসটা বন্ধ করার একটা লোক স্বাভাবিকের মধ্যে একটা যোগাযোগ ছিল খুবই, এবং সেটা সমৃদ্ধ করতে হবে যে যখন স্টেটসম্যান কাগজে, যখন সেই যুগে বাংলা খবরের কাগজে দুর্ভিক্ষ নিয়ে কিছু লেখা মানা ছিল, ইংরেজি কাগজে তা ছিল না, এবং তার মধ্যে ব্রিটিশদের বিশেষদের নিজেদের কাগজ স্টেটমেন্ট তাই ছিল নয়, তাদের উপর কোনো বাধা ছিল না। কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থের দিকে চেয়ে, নিজেদের মানে ভারতীয়দের মধ্যে নয়, নিজেদের মধ্যে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুগের জন্য তারা নিজে থেকে দুর্ভিক্ষ বিষয়ে কিছু লিখছেন না। স্টেটসম্যানে অনেক ছবি বেরিয়েছে তখন, যে যে লোকে ভিক্ষা করছে, মারা যাচ্ছে, এমন হতে পারে, লোকে পুলিশ কলকাতা থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছে, বের করে দিচ্ছে, কিন্তু সাহায্য করছে না। ছবি ছিল কিন্তু কোনো বক্তব্য ছিল না। কিন্তু অক্টোবরের তৃতীয় সপ্তাহে ইয়েন স্টিভেন্স তখন সম্পাদক ছিলেন স্টেশনে। তিনি বললেন যে আমি দেখলাম যে আমার সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তা করছি না, এখানে একটা বড় রকম দুর্ভিক্ষ চলছে, সে বিষয়ে আমি কিছু লিখছি না, কারণ আমাদের দেশের লোকেরা যা এক্সপেক্ট করেন তার সঙ্গে আমরা চর্চা করতে চাই না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, তাদের খবর দেওয়াটা আমার সবচেয়ে বড় কর্তব্য। ইনসিডেন্টে আপনারা যা ইন্টারেস্টেড হবেন তারা একটা তার বই পড়তে পারেন, মনসুন মর্নিং এই লেখা, মৌসুমি সকাল। তার মধ্যে হঠাৎ মনে হলো যে আমি সাংবাদিক হিসেবে আমার যে কর্তব্য তার থেকে বিচ্যুত হয়েছি। সেই জন্য খুব বড় রকম করা এডিটোরিয়াল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাকে লিখতে হলো, এই জন্যে যে সাংবাদিক হিসেবে সেটা যে তার কর্তব্য সেটা তার কাছে পরিষ্কার হলো যখন দেখছেন লোকে চতুর্দিকে মারা যাচ্ছে, অথচ সেই খবরটা পৌঁছানো যাচ্ছে না। এবং তার 2 সপ্তাহের মধ্যেই, যেটা আগে একেবারেই হয়নি, গভর্নমেন্ট থেকে, সরকার থেকে রিলিফ করা শুরু হলো। কলকাতা তখন লাখ লাখ লোক এসছেন, আশা করে এই যে কলকাতায়
কিছু লোককে খাওয়া দাওয়া দেওয়া হবে। দু একটা জায়গায় হয়ে উঠছে, কিন্তু সেই তুলনায় প্রায় 100 গুণ বেশি লোক এসে কলকাতায় উপস্থিত হয়েছিলেন, তাদের কোনো রকম সাহায্য করা হয়নি। সাহায্যটা যখন শুরু হলো, তার মধ্যে এই কাগজের বক্তব্য, ইএন স্টিভেন্সের বক্তব্য খুব বড় রকম ছিল। আমার খুব ভাগ্য যে এই পরবর্তী জীবনে ইএন স্টিভেন যখন ইংল্যান্ডে ফিরে গেলেন, তখন তিনি কেমব্রিজের কিংস কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ওর সঙ্গে অনেক সংখ্যকে কথা বললাম। প্রথমে গিয়ে আমি ওকে আবিষ্কার করতে পারলাম না, ও ঘরে ঢুকে ওকে দেখছি না। তারপর দেখলাম যে এক ব্যক্তি মাথার উপরে দাঁড়িয়ে আছেন, সেটা উনি সেই যোগটা তিনি ভারতবর্ষে শিখে গেছেন, এবং সে গিয়ে যদিও ও জীবনযাত্রাতে অন্যদিকে পার্থক্য হয়নি, কিন্তু মাথার উপরে বসা সেটা হয়েছিল। কিন্তু এর মধ্যে একটা খুব একটা চিন্তা করলে একটা অ্যানালজি আছে, মাথার উপরে সবকিছু নির্ভর করছে। এটা ঠিক শীর্ষাসন তাই অত্যন্ত রকম একটা অ্যানালজি এবং আমাদের ইন্সপিরেশন দিতে পারে। জানার দিক দিয়ে আমাদের একের সঙ্গে অন্যের পরিচয় এবং যোগাযোগ, এর মধ্যেও একটা বইয়ের লেখা পড়ার একটা বড় সংযোগ হয়েছে। বাংলার ইতিহাস লিখতে গিয়ে পণ্ডিত, অত্যন্ত পণ্ডিত দীনেশচন্দ্র সেন যখন আলোচনা করেছেন, তখন এই জন্য করেছেন যে বাংলাদেশে হিন্দু মুসলমানের সম্পর্কে সেটার যে একটা বড় রকম অবদান আছে, সেটা কিভাবে এলো। এই যে বাংলাদেশ বলতে আমি অবিভক্ত বাংলার কথাই বলছি, পুরোনো অর্থে বাংলাদেশ, এবং সেখানে তা আমাদের দেশে আমি দীনেশচন্দ্র সেন থেকে কি করে গেছি তার কাছে ফিরে আসবো। কিন্তু যদি বাঙালি ঐতিহ্য কি করে তৈরি হবে, সেটা করতে হলে দেখতে হয় 11 শতাব্দী থেকে চর্যাপদের যে লেখা এবং পড়া, গান করা। বাংলা ভাষায় বোধহয় সবচেয়ে পুরনো লেখা একটা চর্যাপদের কবিতা। তিনি এক ব্যক্তি যাচ্ছেন, তিনি পদ্মা নদী ধরে তিনি যাচ্ছেন এবং একটা গান করছেন, সেটা নিজেই কম্পোজ করেছেন। সেটাতে তিনি বলছেন যে আমি এখন পূব দিকে যাচ্ছি এবং পথে আমাদের উপর ডাকাতি হলো, তারপরে আমার সমস্ত সম্পত্তি গেছে। কিন্তু চর্যাপদের লেখক চর্যাপদ করেছেন বৌদ্ধ লেখাদের। বাংলাদেশেও তো বৌদ্ধ রাজত্ব ছিল 11 শতাব্দী। 1100-1300 মধ্যে একটা 1400 মধ্যে একটা ছোট্ট গ্যাপ, যখন একটা হিন্দুত্ব তারা আবার তাদের নাম আবার সেন পরিবার, এবং কিন্তু তার আগে পাওয়া বৌদ্ধ, তারপরে সেন তার ছোট একটা অংশ, তারপরে মুসলমান নবাব ইত্যাদি এবং রাজারা এবং দীনেশচন্দ্র সেন এইভাবে ফিরে যাচ্ছি। দীনেশচন্দ্র সেন বললেন যে এর মধ্যে বোধহয় একটা বড় রকম বক্তব্য হচ্ছে যে মুসলমান যারা রাজা ছিলেন তাদের মহাভারত এবং রামায়ণ পড়ে খুব ভালো লাগলো, এবং তার ফলে এইগুলোকে বাংলায় অনুবাদ করা, এটা হলো মুসলমান নবাবদের এবং রাজাদের
প্রচেষ্টা, এবং সেখানে একটা যুক্ত বাংলা সমাজ তৈরি হতো, সেটা খুবই জোর দেওয়া যেতে পারে। এবং এদের মধ্যে যিনি যে গানের কথা দীনেশচন্দ্র সেন লিখছেন, সেই 14 পদের লেখক তিনি বলছেন যে আমি তো এখন পূর্ব দিকে যাচ্ছি এবং পথে আমাদের ডাকাতরা সব কিছু নিয়ে নিয়েছে, তাতে বোধহয় ভালোই হয়েছে, এটা একটা বংশ কথা। তারপরে বলছেন যে আমি এক চন্দাল মেয়েকে বিয়ে করেছি, এবং তাতে বলছেন যে চন্দালরা তো সমাজের সবচেয়ে সবাই থাকে, কিন্তু এইসব ডাকাতি এবং চন্দাল মেয়ে বিয়ে করে এইটাই সবচেয়ে প্রথম কথা, আমি আজকে পরিপূর্ণ বাঙালি হলাম। এবং এটা কিন্তু এর মধ্যে একটু পাণ্ডিত্য করবার একটা প্রচেষ্টা করবো। সেটা হচ্ছে যে ঠিক তখন বাঙালি হলাম শব্দটা কিন্তু এই না যে আপনি মেদিনীপুরে বা পুরীর থাকলে বাঙালি তখন হচ্ছে গিয়ে প্রধানত ঢাকা এবং হয়েছে এই ধরে তাদের মধ্যে। কিন্তু একটা জিনিস, এই যে চন্দাল মেয়েকে বিয়ে করা, অনৈক্য নিয়ে দুঃখ না করা, টাকা গেছে অন্যদের মতো আমি হয়ে গেলাম, এটা তো একটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো দিক থেকে আমরা দেখতে পাই। সেটা কৃত্তিবাস, কাশিরান্না, রামায়ণ, মহাভারতের যে পার্থক্যগুলো তার মধ্যে চোখে পড়ে, ফুলতলার 12 মাসটাতেও তার মধ্যে শুধু জেন্ডার ইকুয়ালিটি, মেয়েদের স্বাধীনতা নিয়ে আলোচনা আছে, ঠিক শুধু তাই না, কিন্তু আমরা যেগুলো আজকেও একটা পার্থক্য আছে, যে একটা অর্থনৈতিক অসাম্যে আমাদের মনে চট করে একটা বড় জিনিস আসতে পারে, সেটা হচ্ছে একটা বিদ্রোহের প্রচেষ্টা। এবং যদি দেশের স্বাধীনতার ইতিহাসের কথা পাবেন, তা দেখবেন যে এর মধ্যে একটা যে পার্থক্য হলো, সেই পার্থক্যের ইতিহাস কিন্তু অনেক পিছনে পিছিয়ে যাওয়া সম্ভব। যখন একেবারে বাংলা ভাষার গোড়াপত্তন চর্যাপদ থেকে শুরু করে আজকের দিন অবধি, এবং এই পড়াশোনা পক্ষ পাওয়া, এটা তো আড্ডা দেওয়া। আড্ডা শব্দটা আমরা খুব ব্যবহার করি একটা ব্যক্তিতে কাগজে, যে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও আড্ডা শব্দটা চলে গেছে, কিন্তু আড্ডা থেকে তো আমরা নিজেদের জিনিস বলেই মনে করতে পারি। এবং এর মধ্যে যে একের সঙ্গে অন্যের যোগাযোগ, কথাবার্তায় তর্ক বিতর্কে হয়, সেটা একটা খুবই আমাদের পক্ষে গর্বের জিনিস। তাছাড়া আমাদের সভ্যতা সাহিত্যের মধ্যে যে একটা বড় রকম যোগাযোগের সুযোগ আছে, সেটা আমাদের মানতে হবে। এখানে একটা ছোট গল্প বলতে পারি, গল্প মানে সত্যি ঘটনা। এই 1971 মার্চ মাসে যখন ঢাকায় বড় রকম অত্যাচার হলো পাকিস্তান আর্মি থেকে, তখন আমার কয়েকজন বন্ধু সেই সময় মারা গেছেন। এবং কিন্তু আমার 2 বন্ধু তারা, আমার একসময় একটা হঠাৎ আমার ভাই ভর্তি হয়ে গেল, আমি তখন দিল্লিতে, তারা সব ঢাকা থেকে পলাতক। কিন্তু তার মধ্যে একটা পর্যটক জোড়া, রহমান সোবান এবং আনিসুর রহমান,
তারা হেঁটে হেঁটে ঢাকা থেকে আগরতলা গেলেন। আগরতলা থেকে ফোন করে আমাকে বলছেন যে আমরা এখন ইন্ডিয়াতে এসেছি, এখন আমি দিল্লি যাবো, আমরা একটা প্লেনের জন্য অপেক্ষা করছি এবং সেখানে পৌঁছে কিন্তু কিছু করার আছে, তার মধ্যে একটা ফেকি পাসপোর্ট তৈরি করাটা তোমার কর্তব্য হবে। এরকম কর্তব্য আমি এখনো আগেও কখনো পাইনি। আমি একটা প্রচেষ্টা করেছিলাম, এটা মানতেই হবে, কিন্তু তাতে আমার বন্ধু ছিলেন ডিএল দাস, তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে কাজ করছিলেন। আমি বললাম ওকে গিয়ে যে ডাক্তার আপনার কাছে শুনেছি, তোমার কাছে শুনেছি, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তোমার কাছে শুনেছি যে নানা জায়গায় সেই খরচ তৈরি হয়, তার মধ্যে পক্ষ থেকে তোমরা বন্ধ করে দিচ্ছ, তোমার এখনো বন্ধ করনি, এমনকি একটা অনুষ্ঠানের আমার ঠিকানা দিতে পারো। তাতে বীরেন্দ্র বললেন যে তুমি এই কথাটা আমাকে বলছো, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমি কিছুতেই যাবো না। তারপরের দিন সকালে আমি যখন অফিসে গেলাম দিল্লি স্কুলে ইকোনমিক্সে, তখন আমার সেক্রেটারি বললেন যে এক ব্যক্তি ফোন করে বলেছেন, এক্স্যাক্টলি কারণটা আমার মনে নেই, 65/A/23 চাঁদনি চক। তারপরে আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ইতিমধ্যে রাস্তার বিধান ভাসে গেল যে আমাকে পুলিশে দেবে, এবং তখন এটা উনি মানতে রাজি না ইত্যাদি। কিন্তু এই সময় একই সময় দিয়ে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে তখন অনেকে আসছেন। তখন আমাকে ডাক্তার তারপরে ফোন করে বললেন যে তোমার বন্ধুদের আমরা ডাকছি ইত্যাদি, এবং এটা আমি খারাপ করে বলতে পারি যে ওরা যে সুন্দর পাসপোর্টগুলো আমাদের দেখালেন সেটা কিন্তু ভারত সরকারের তৈরি, একেবারে এবং অত্যন্ত কনভিন্সিং। তো সেইসব নিয়ে এবং আমার জামা কাপড় পরে সোবান এবং আমি সোলেমান আমেরিকায় গিয়ে প্রপাগান্ডা শুরু করলেন বাংলাদেশ অপেক্ষে। ঢাকা থেকে আগরতলা যাওয়ার পথে তারা একটু রাত্রে দেখলেন যে একটা শিবির তার মধ্যে আলোচনা, বহু লোক ভিজিট করছে, ওইটাতে পরিষ্কার হলো না ওদের কাছে যে এটা কি পাকিস্তান আর্মি না মুক্তি বাহিনী। তার মধ্যে আমি এখানে ঘুরে চাকরিতে করা দরকার, তার সেই জন্য আমি সেখানে হাওয়া ঘুরে দিয়ে দেখতে গেলেন কি চলছে। তখন ও বললো যে আমি দেখলাম যে একটা তাঁবুতে একটা প্লাস্টিকের শীতের ঘর, আর তার মধ্যে একজন চান করছেন এবং সেই চানের মধ্যে তিনি গান করছেন এবং সেই গানটা রবীন্দ্রসঙ্গীত। তখন ওর কাছে আর কোনো সন্দেহ রইল না যে এই নিয়ে ভয়ের আর কোনো কারণ নেই, একেবারেই মুক্তি বাহিনী। তাই তখন ওই উঠে দাঁড়িয়ে রেমানকে বললেন চলে এসো, ভয়ের কিছু নেই। এই যে একটা অন্যকে আমরা চিনতে পারলাম, তার মধ্যেও আমাদের রুচির একতা একটা যোগ আছে। এখন এই
এতটা লিখে যে একটা ছোট কথা বলে আমি শেষ করছি। আমার বাংলা সেই খ্যাতি মানুষেন একটা বড় কথা বলতেন, আমরা যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে যে আমাদের দেশে এখন যেটা আমার কথা নয়, খ্যাতি মানুষের কথা নয়, আমাদের দেশে তো এখন দেশটাকে এক ধর্মীয় বা একটা প্রচেষ্টা বড় রকম ভাবে করা উচিত, সেটা সেগুলি ক্ষিত করা দরকার। এখানে কিছু মানুষের কথা বলছি, তার একটা বই আছে সেটা আমার মনে হয় যে অনেকেরই পড়ার কারণ আছে, আমার নিজেরও ছিল। তা হচ্ছে এই যে সেখানে বলছেন, বইটার নাম হচ্ছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা, কিছু হিন্দু মুসলমানের একসঙ্গে কাজ করা। সেখানে বলছেন যে টলারেন্সকে বেশি ভ্যালু দেওয়া হয়, একে অন্যদের টলারেন্স করছি, এর মধ্যে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ছোট বাচ্চাদের যদি স্কুলে যাওয়া, যাদের এই বিষয়ে কুশিক্ষা দেওয়া হয়নি, তারা কখনোই এই ধরনের পার্থক্যকে বেশি বড়ভাবে নেয় না। বাচ্চারা বয়স যত বাচ্চা থাকে তার মধ্যে নানা রকম কুশিক্ষা আছে পড়ে। সবচেয়ে জিনিস যেটা দরকার, বড় জিনিস, সেটা হচ্ছে হিন্দু মুসলমানদের একসঙ্গে কাজ করা, যুক্ত সাধনা। সেই সাধনাটা অর্থনীতি প্রধানত ধার্মিক দিক থেকেই দেখেছেন, কিন্তু সেটা রাজনীতিও হতে পারে, সমাজনীতিও হতে পারে, স্বাস্থ্যের ব্যবস্থা হতে পারে, শিক্ষা ব্যবস্থা হতে পারে। একসঙ্গে কাজ করা এবং এই কাজের জিনিসটা অনেক সময় লোকে জানেন না কতটা যোগাযোগ ছিল। যা গান বিষয়ে তাদের মানতেই হবে যে আলী আকবর খান এবং একদিকে অন্যদিকে হিন্দু রবিশঙ্কর ইত্যাদি, এদের মধ্যে পার্থক্যটা হিন্দু মুসলমানের দিক দিয়ে একেবারেই করা যায় না। সেটা লেখার মধ্যেও বোঝা যায়। এবং সেখানে একটা আমাদের যে ইতিহাস চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি, তার মধ্যে আমাদের গর্ব করার সত্যি কারণ আছে। আমি এক সময় আমার ছাত্রদের প্রশ্ন করেছিলাম দিল্লিতে পড়ার সময়, একজন ছাত্র সেটা ঠিক উত্তর দিতে পারবো না। সেটা হচ্ছে এই যে হিন্দু শাস্ত্রে প্রথম অনুবাদক এমন কোন লোকের কথা কি ভাবতে পারো, যার মার নামে ভারতবর্ষে একটা প্রচন্ড জগৎজয়ী বাড়ি আছে? বাড়িতে কি? বাড়িটার উত্তর হচ্ছে তাজমহল। এই জন্যে যে মমতাজ মহলের কন্যা দাসিকো পুত্র দাসিকো, তিনি বেদান্ত নিয়ে উপনিষদের প্রথম অনুবাদ করেন, সংস্কৃত থেকে ফার্সিতে। ম্যাক্স মুলার ইত্যাদিরা যারা করলেন এই উপনিষদের অনুবাদ, তারা কিন্তু ওই ফার্সি অনুবাদ থেকেই করলেন এবং জার্মান ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়। কিন্তু এটা এলো কোথা থেকে? এটা এলো শাহজাহানের বড় পুত্র এবং যার এই সাম্রাজ্য পাওয়ার অধিকার ছিল,
এরকম একজন লোক, তিনি উপনিষদের অনুবাদ করলেন। খুব সংস্কৃত যে খুব ভালো জানতেন এমন নয়, কিন্তু জানতেন, এবং অন্য শিক্ষকদের দিয়ে এটা বিন্যাস করলেন। এখন এই তার নমুনে তো মাঝখানে শুনলাম যে এরা এই যে যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলে তৈরি করতে চান, তারা এটাকে হয় বলছেন যে এটাকে ওরা একটা খুব ভালো সুদর্শন বিল্ডিং এরকম মনে করা যায় না। আবার আরো অনেকে বলছেন যে এটা মুসলমানদের সঙ্গে কোনো যোগ নেই। এই সমস্তগুলোর মধ্যে যে বড় জিনিসটা মানা হচ্ছে না, সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস দেখতে গেলে এই হিন্দু মুসলমানের একসঙ্গে কাজ করা, তাহলে শুধু নয় মানলাম, লোককে থাকতে দিলাম, তাদের মারধর করলাম না, সেটা অবশ্য প্রয়োজন এখন হয়ে পড়েছে, কেন মারধর অনেক চলছে নানা জায়গায়। কিন্তু এই যে একসঙ্গে কাজ করার প্রচেষ্টা, সেটা একটা খুব বড় জিনিস বলে মনে করা। আমার দাদা আমার সঙ্গে বিষয়ে লিখেছেন, এবং আমার নিজেরও মনে হয় এই জিনিসের উপর জোর দেওয়া, যুক্ত সাধনা, সেই জিনিসের উপর জোর দেওয়া খুবই কারণ আছে। আমি বললাম যে একটা ছোট গল্প বলে শেষ করবো, কিন্তু সেটা করতে করতে একটা বড় গল্প হয়ে গেল। কিন্তু আমি এইবারে কিছু অংশেরই কাছ থেকে শোনা একটা গল্প বলে শেষ করছি। সেটা যুক্ত সাধনা বিষয় নয়, কিন্তু সামঞ্জস্য বিষয়। আমার কিছু অংশের দাদা অবনী মোহন সেন, তিনি তো সব বিক্রমপুরের লোক। এখন এই সোনারাম গ্রামে তারা তখন থাকতেন। এটা একটা আশ্চর্য জিনিস, একটা গ্রামে কি করে, গ্রাম মানে ছোট শহর, সেখানে নানা লোকে নানা জিনিস জানতেন। অবনী মোহনের খুব ইন্টারেস্ট ছিল ফার্সি সাহিত্য, এবং তিনি সেটা এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল ওখানকার মুসলিম যিনি কাজী অথবা মৌলানা একজন মুসলমান পুরোহিতের সঙ্গে তার বিশেষ বন্ধু ছিল, এবং তার প্রতি সন্ধ্যায় একসঙ্গে বসে ফুটো খেতেন, এবং নতুন তামাক এলে তারা খুব একসঙ্গে বসে সেটা তারিফ করতেন। এখন একদিন অবনী মোহন এবং সেই কাজী বসে তামাক খাচ্ছেন, এবং কাজীর কাছে নতুন তামাক এসেছে, সেই নিয়ে আনন্দ করছেন। তখন এখন বিন্দু পুরোহিত ওদের বাড়ির রাস্তা দিয়ে, সামনে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো তাকে দেখেই কাজী বললেন যে আপনি এসে আমাদের সঙ্গে যোগ দিন, আমার হাতে খুব ভালো রকম তামাক খাচ্ছি এবং নানা রকম সুন্দর আলোচনা আছে। তাতে পুরোহিত কি বললেন, হিন্দু পুরোহিত, তার নাম বলে, তার দ্বিতীয় নাম ছিল চক্রবর্তী, প্রথম নাম থেকে এখন আমার মনে করছে না। তিনি বললেন যে এইটা তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমার বসা ঠিক হবে না, আপনি একটা অন্য ধরনের পুরোহিত, এবং আমি একটা মুসলমান ধরনের একজন হিন্দু ধরনের একজন সাধক এবং চালক, আমাদের একসঙ্গে বসার কিছুই নেই, কেননা আমাদের মধ্যে কোনো যোগাযোগই নেই, আমরা খুবই ভিন্ন। তার উত্তরে কাজী বললেন যে আপনি বলতেন না, মেনে নিলাম, কিন্তু
যেটা বললেন সেটা কিন্তু ঠিক না। আপনি হিন্দু পুরোহিত, আপনি রোজগার করেন অজ্ঞ হিন্দুদের মাথায় হাত বুলিয়ে, আর আমি রোজগার করি অজ্ঞ মুসলমানদের মাথায় হাত বুলিয়ে। অতএব আমরা একই ব্যবসা, আমাদের মধ্যে পার্থক্যটা খুব কম। এগুলি অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে একটি গান দিয়ে শেষ হবে। আমি সেদিকে অনুরোধ করছি একটি গান করার। এই অনুষ্ঠানের উপসংহার টানতে আমাকে সাবিরদা অনুরোধ বা আদেশ করেছেন, আমি জাস্ট 2.5 মিনিট নেব। মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে আমার প্রণাম। আমি ইকবালপুর গভর্নমেন্ট কলেজ ইকোনমিক্স পড়াই। স্যারের বই পড়েই আমরা বড় হয়েছি। আর স্যার আজকে যে লেকচারটা দিলেন, মানে এতে বোঝা যায় গল্প বলা কোন লেভেলের হতে পারে, এবং আমাদের হয়তো এটা একটা বার্তা দিয়ে যায় আমাদেরকে তৈরি হতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। তো আমি 3-4 লাইন গান গেয়ে এই গুরুদায়িত্ব